বেনজির আহমেদ কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো, তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে। অবশেষে সংসদে ব্যারিস্টার সুমন বেনজিরের মামলা তুলে ধরলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। বেনজিরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও ব্যারিস্টার সুমন সহ অন্য এমপি এবং মন্ত্রীরা কি বললেন তা আজকের ভিডিওতে দেখানো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। সর্বপ্রথম আমরা সংসদে বেনজিরকে নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনবো, তারপরে চলে যাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের যিনি সাবেক ডিজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। পাইলে বলবই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো, তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো। তো ওনার যে সম্পদের ফিরিস্তি কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম, জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অসনিশ্চিত। জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি, সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ, উনি নিজে একটি লাইভ করেছেন। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও 6টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা আরো পাশে কত হয়, 800 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না, যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে, আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। আমরা বলছি যে অভিযোগটা আসছে, এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। সদের যে জায়গাতে কাজ করার, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি। আমি সুযোগ, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল, এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না, বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলায় আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন। আমি যে তাদেরকে বলবো যে ভাই
প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। যে উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনিই করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন, ধরেন করছেন। তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। তো এইটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না, আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি। তো এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই। দেখ তো লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি, কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না, তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা, আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। গত 31 তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে সাবেক আইজিপি বেনজির আহমেদ উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো যে পরিমাণ সম্পদ, মানে অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই, তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি, কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না, তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা, আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায়? অশনি সংকেতটা কোন জায়গায়? অশনি সংকেত হচ্ছে গিয়ে তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন,
তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে, যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয় তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই নেমিখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয়। ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়, আর পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তাই এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা, এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানা, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না। এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। শুনেন, আমি যতগুলা রিট এখানে করেছি, যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে, যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, এগুলাতে আমার অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে। কারণ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার। আমি আমার জীবন যৌবন সব কিছু একটু রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি। বিচার তো কয়েক প্রকার হয়, একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠগড়ায় দাঁড়ায় না, কিন্তু মানুষের বিবেকে, মানুষের বিবেচনায় তো একটা বিচার হয়। তো আপাতত না হয় এগুলা চলতে থাকুক, কেউ না কেউ এইসব জিনিস, এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায়। হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তাও তো ধরেন একটা মামলা, আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি, হচ্ছে গিয়ে আপনার সেরাটনের মামলা, সালাম মুর্শিদের মামলা। তারপরে সালামের মামলা পারি না, এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিয়েছেন। কিন্তু শুনেন, আমাদের ট্রায়ালে, আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি, বিচার যখন করি, তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন, তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি, ডিনায়াল বলে এটারে, আমরা ডিনাই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে। তা আমি যেগুলো করে যাচ্ছি এগুলো ডিনায়াল দিয়ে যাচ্ছি, হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই, ডিনায়াল দিয়ে যাচ্ছি। আমার একটা বিশ্বাস, আপিল মানে হচ্ছে কি নেক্সট জেনারেশন, কোনো না কোনো একদিন আসবে। আমি যদি 1 লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি, যেটা আমি জীবনও চিন্তা করি নাই যে আমি এমপি হব, কারণ আমার নমিনেশন আমি জীবনও জানি যে আমি হয়তো পাবো না, কারণ এত লোক আমার বিরুদ্ধে, নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না। কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে 1 লাখ ভোটে আমি বিমান ভূপাতিত করে এমপি হয়েছি। তো বন্ধুরা, এবার আমরা শুনবো ব্যারিস্টার সুমন কেন বেনজির মামলা নিয়ে নড়তাছে কেন, তা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেন। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি দেখার পরে মাননীয় প্রধানমন্ত্রী বেনজিরকে নিয়ে কি বললেন সেই ভিডিওটা দেখব। ব্যারিস্টার সুমন বেনজির ইস্যুতে মাঠে নেমেছেন। তিনি দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি দিয়েছেন, এটা ভালো। আমি বলছিলাম যে তিনি এমপি হলেন, তারপরেই নিশ্চুপ হয়ে গেলেন, কোনো কথা নেই, বার্তা নেই। এর মধ্যে দুস্থদের শাড়ি তার 2 বন্ধুকে দেয়া নিয়ে সমালোচনার শিকার হয়েছেন, তিনি অবশ্য জবাবও দিয়েছেন। এটা যে খুব বড় ঘটনা আমি সেটা বলবো না, তবে এই যে তিনি বিভিন্ন ইস্যুতে যে কোনো নড়াচড়া করছেন না, সেই ব্যাপারে কিন্তু আমি নিজেও কথা বলেছি, অন্যরাও কথা বলেছি। তো এখন দেখা যাচ্ছে না, তিনি এখন কথা বলেছেন, যদিও আমি জানি না তিনি কোনো মানে ফেসবুক লাইভ করেছেন কিনা বা তারপর তিনি কোনো কন্টেন্ট তৈরি করেছেন কিনা সেটা দেখিনি, হয়তো সেটা করেননি। তিনি চিঠি দিয়েছেন, এটা সত্য। রোববার চিঠির একটি কপি চ্যানেল 24-এর হাতে আসলে এসব করে জানা যায়। ব্যারিস্টার সুমন চিঠিতে বলছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের তুলনায় অসম। যদিও বেনজির আহমেদ বলছেন যে তিনি না হয় সরকারি চাকরি করছেন, কিন্তু তার স্ত্রী, তার পরিবারের অন্য সদস্যদের তো
ব্যবসা করতে কোনো সাংবিধানিক বাধা নেই, তারা করতেই পারেন। তো এত বড় মানে কোটি কোটি টাকার ব্যবসা করেন, ওনার স্ত্রীর নাম তো আসলে শিল্পপতি হিসেবে আগে কেউ আমরা শুনিনি। যাই হোক, এখন এই রিপোর্টে বলা হচ্ছে যে গত 31শে মার্চ দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম, আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, সাবেক মহাপরিদর্শক তার স্ত্রী সিজান মির্জা ও তার মেয়ে ফারহিন রিশকা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলি অধিগ্রহণ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গ্রহণের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম, আলাদিনের চেরাগ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে যে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে শাহপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট নামের একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকা অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। 5টি প্রতিষ্ঠান, এই ব্যাপারে অবশ্য বেনজির বলছেন যে প্রতিষ্ঠান খুলেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো মানে লোন না পাওয়াতে কার্যকর হয়নি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকা অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 হোটেলে লা মেরিডিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। এই হচ্ছে মানে ওই প্রতিবেদনের, কালের কণ্ঠের প্রতিবেদনের প্রকাশিত রিপোর্ট। তার ব্যাপারে প্রায় 25 মিনিটের একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি। পয়েন্ট টু পয়েন্ট খুবই মানে একটি লিখিত বলা যায় এবং খুব মানে আইনি ভাষায় তিনি নিজেকে সম্বোধন করে এবং কি বলে সংক্ষিপ্ত সার তিনি কিছু কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, কিন্তু সেগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা দাবি রাখে। এটি বলা যায় যে গত 3 সপ্তাহে তিনি এটি যথেষ্ট পরিশ্রম করে নানা জনের সহযোগিতা নিয়ে এটি ব্যাখ্যা তৈরি করেছেন। কিন্তু মূল কথা হলো যে মানে এটা তো হলো মানে কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন মিডিয়ার বক্তব্য আর ওনার বক্তব্য, কিন্তু প্রকৃত তথ্যটা তো আসলে এর মধ্য দিয়ে বের হয়ে আসবে না। মূল সত্যটা কি সেটা যদি রাষ্ট্রীয় কোনো সংস্থা সঠিক তদন্ত করে তাহলেই প্রকাশিত হবে, এবং সেটি কিন্তু মানে এই চ্যালেঞ্জটা বেনজির আহমেদের পক্ষ থেকে আমরা দেখিনি। সুতরাং এই অবস্থায় ব্যারিস্টার সুমন দুদককে আহ্বান করেছেন যাতে দুদক
যাতে এই বিষয়ে তদন্ত করে এবং বিষয়টি সামনে আনে। এই বেনজিরকে নিয়ে বাংলাদেশের সকল নেতা এবং আইন প্রশাসনের লোক সবাই কথা বলতেছে। সবাই বলতেছে বেনজির গরিব অসহায় মানুষের রিজিক মেরে খাচ্ছে এই টাকাগুলো মেরে দিয়ে। আরো শোনা যায় বেনজির মেয়ে বাইরের দেশে যায় রেস্ট করবে, তার জন্য একটা ফ্ল্যাট কেনে যার দাম 2 কোটি টাকা। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। প্রথম যে অনেকগুলো আছে 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট, এর পাশে আরো 800 বিঘা জমি, তারপরে যে সমস্ত 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ার টিয়ার যত আছে সবগুলো বাজেয়াপ্ত করেছে এবং এগুলার ক্রোকের নির্দেশ দিয়েছে। ঢাকার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আমাদের যে সাবেক আইজিপি ওনার প্রায় সমস্ত সম্পত্তির দলিল গোপালগঞ্জে যেগুলো আছে সেই দলিলগুলোকে ক্রোক করেছেন এবং ওনার সম্ভবত 33টা ব্যাংক অ্যাকাউন্টের স্থাবর অস্থাবর যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে মানে কি বলবো যে এটাকে ওই ক্রোক করার একটি রায় হয়েছে এটা জজ কোর্ট থেকে। তা আমি আশা করব যে একের পর এক এই বিষয়গুলো আলোর মুখ দেখবে এবং দুর্নীতিবাজ যারা আমার রাষ্ট্রের সম্পদ পাচার করে চুরি করে যারা আমাদেরকে এই অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছেন সেগুলো আমাদেরকে। আমি একটু ছোট করে তথ্যটা একটু বলি যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। প্রথম আলো। একই সঙ্গে তার সম্পদ কেনার 83 দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেন, জগলুল ভাই আপনার নামে নাম আর কি, আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশে আজ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং এর মধ্যে আছে হলো যে অনেকগুলো আছে 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট, এর পাশে আরো 800 বিঘা জমি, তারপরে যে সমস্ত 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ার টিয়ার যত আছে সবগুলো বাজেয়াপ্ত করেছে এবং এগুলার ক্রোকের নির্দেশ দিয়েছে। আমি এটি একটি ভালো খবর। বাংলাদেশের দুর্নীতি বিরোধী চলমান যে অভিযান আরো সামনের দিকে চলবে এবং দুর্নীতিবিদরা আইনের আওতায় আসবে আর বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের সবাই যেন এভাবে আইনের আওতায় আসে দেশে এবং অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেটি মানুষ দেখতে চায়। কারণ অর্থনৈতিক সংকটের জায়গা কিন্তু তৈরি হয়েছে এই ধরনের দুর্নীতি, এই ধরনের আর্থিক অপশাসন, অব্যবস্থাপনা এবং কি বলবো যে এই যে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের যে সরকারি পৃষ্ঠপোষকতায় যাদের হাতে এই অর্থনীতি আজকে লোপাট হয়েছে তারা আইনের আওতায় আসবে, সেটি বোধহয় যাত্রী কঠিন ভাবে। এইদিকে আবার অনেকেই বলতেছে বেনজির সাহেব নাকি একটা জেলা কিনা ফেলছে। ভাইরে ভাই, একবার ঠান্ডা মাথায় ভাবুন, একটা জেলা কিনা কিন্তু সাধারণ কোনো বিষয় না। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা বেনজির নাকি একটা জেলা কিনে ফেলছে সেই বক্তব্যটা শুনে আসি। বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এস আলম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না। গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে, সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন এই যে আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় পর্তায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে? যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে।
মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসায়ও আছে? শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে, গোল্ডেও আছে? বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না 2-1 দিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস। তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পেছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া। আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন। তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম 7টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে। কারণ এদের এই 7টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে পড়তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মন কলা খান, কি আনন্দ আহারে, আকাশে বাতাসে। আমরা সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাওয়া আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপর আপনারা খুশি না, তারপর আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপর নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে। হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল, যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, পঙ্গু, প্রতিবন্ধী, জিপসি, এদেরকে মেরে ফেলো। এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমরা এখনো কৃতজ্ঞ হীরক রানীর দেশে যে বেনজির সাহেবকে নিয়ে এত কিছু হওয়ার পরও এদিকে আবার বেনজির সাহেব কিন্তু থেমে নেই। তিনিও এডিটের মাধ্যমে ফেসবুকে লাইভে এসে কি বললেন, চলুন তা এই ব্যক্তির থেকে শুনবো। দর্শক, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা, সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছিল, তার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন পর এসে নিজের যুক্তি উপস্থাপন করলেন ফেসবুকে এডিটেড একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে। দীর্ঘ একটি ভিডিও। এ বিষয়ে আমি গতকাল কথা বলেছি, তারপরও আরও একটু কথা বলার প্রয়োজন অনুভব করলাম, এ কারণে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আসলে এই ভিডিওর পরে কি দাঁড়িয়েছে। আমি আমার ইউটিউব চ্যানেলে একটি পোল দিয়েছিলাম, একটি ভোট দিয়েছিলাম। যাই হোক, সে বিষয়ে পরে আসছি, সেই বিষয়টি মূলত জানাবো। আর এই ভিডিওর মাধ্যমে আসলে তিনি কি প্রমাণ করেছেন? সাধারণ মানুষের প্রতিক্রিয়া এটি যে তিনি নিজেকে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবেই তিনি তার বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন, যে গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে এলো রিপোর্টিংয়ের মাধ্যমে, তাদের বিরুদ্ধে তিনি একটু শব্দটি উচ্চারণ করলেন না, শুধু বললেন যে তার চরিত্র হনন করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কিন্তু এত কিছু করার পরেও আমরা দেখলাম যে তিনি পত্রিকাটির নাম পর্যন্ত উচ্চারণ করলেন না, শুধু বললেন যে একটি পত্রিকা বা কয়েকটি গণমাধ্যম। এর মাধ্যমে তিনি কি বুঝিয়ে দিলেন? তিনি বোঝালেন যে তিনি আসলে এতটাই উদার, তার বিরুদ্ধে যে যেমন ইচ্ছে বলতে পারে, করতে পারে, তাতে তার কিছু যায় আসে না। এবং তিনি আরও একটি বার্তা এর মধ্যে দিয়ে দিয়েছেন, তা হচ্ছে যে যে কোনো পত্রিকা, যে কোনো গণমাধ্যম ইচ্ছা করলেই যে কারোর, যে কোনো ব্যক্তির চরিত্র হনন করতে পারে। তার কারণ
তার যে অবস্থান এখন পর্যন্ত এসে, এতদিন পরে এসে, তাতে তো তিনি তেমনটাই প্রমাণ করলেন। এবং তিনি যে উদারতার পরিচয় দিলেন, সংশ্লিষ্ট গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের, কালের কণ্ঠ সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমে যে মুহুর্মুহু দুর্নীতি অভিযোগে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হলো, সেটি তারা যে কারণেই প্রকাশ করে থাক, তাদের নিজের স্বার্থের কারণে হোক, ডক্টর বেনজির আহমেদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের দ্বন্দ্বের কারণে হোক, এসেছে তো অভিযোগগুলো এবং তথ্য প্রমাণ সহকারে এসেছে, কিন্তু তিনি কোনো ধরনের ব্যবস্থা নিতে চান না। কেন চান না? কেন তার এত ব্যাপক উদারতা? এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই উত্তর খুঁজে পাওয়া খুবই সহজ। আর তিনি তার ফেসবুকে যে বক্তব্যগুলো দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি যথেষ্ট প্রমাণের সাক্ষ্য রেখেছেন যে তিনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কারোর বিরুদ্ধে তিনি পাল্টা আক্রমণ নিতে চান না। কেন পাল্টা আক্রমণ করতে চান না? তিনি নিশ্চিতভাবে জানেন যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে, এবং এমন কথাই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন। তিনি সবচেয়ে বড় কথা, তিনি পত্রিকাটিকে কোনোভাবে চ্যালেঞ্জ করেননি। তিনি শুধু বলেছেন আমার এই আছে, আমার এই নেই, আমার এই নেই, আমার এই আছে। কিন্তু এত বড় বড় অভিযোগ যখন তার বিরুদ্ধে উপস্থাপন করা হলো, তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের চ্যালেঞ্জ ছুড়ে মারলেন না। শুধু শেষ পর্যায়ে একটি এসেছে যে তার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেছেন যদি তার কোনো সম্পদের যে কোনো অংশ অবৈধভাবে অর্জিত হয়েছে কেউ প্রমাণ করতে পারে, তাহলে তিনি তাকে ফ্রি দিয়ে দেবেন। এটিও একটি আপত্তিকর বিষয়। আমি গতকাল এই বিষয়ে বলেছি, যদি প্রমাণ হয় যে সেটি দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে, সেটি তো তখন রাষ্ট্রের সম্পদ। তিনি সেই সম্পদকে কেন ফ্রি বা এমনি এমনি যিনি প্রমাণ করতে পারবেন তাকে দিয়ে দেবেন? কিন্তু পত্রিকাটা বিষয়ে কোনো ধরনের তিনি কোনো চ্যালেঞ্জ করেননি এবং পত্রিকাতে কোনো ধরনের প্রতিবাদ লিপি পাঠাননি। যদি পাঠাতেন তাহলে তো সেটি ছাপা হতো। এ ধরনের একটি বাধ্যবাধকতা রয়েছে সংবাদপত্রের আইনে বা সংবাদপত্রের বিধিতে। তিনি অসত্য, মিথ্যা, মন গড়া রিপোর্ট হয়ে থাকলে পত্রিকাটির বিরুদ্ধে বা পত্রিকাগুলোর বিরুদ্ধে নিশ্চয়ই আইনানুগ কোনো ব্যবস্থা নিতেন। তা তিনি নেননি, কোনো ধরনের মামলাও তিনি করেননি। এবং তিনি যে জবাবটি দিলেন খুব সুন্দরভাবে ভিডিও করে এবং সেই ভিডিও এডিট করে, সেটি কি আসলে কারো কাছেই কোনো প্রকার গ্রহণযোগ্যতা আনতে পারে? তিনি তো মামলা দূরের কথা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ দূরের কথা, পত্রিকাটিকে চ্যালেঞ্জ করা দূরের কথা, তিনি সাংবাদিক সম্মেলনও করলেন না। কেন করলেন না? এবং এই বেনজির সাহেব বাংলাদেশের অসহায় গরিব মানুষের এতগুলো টাকা মেরে নিয়ে গেছে, যার জন্য বর্তমান বেনজির সাহেব ভাইরাল। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে বেনজিরকে নিয়ে কি বললেন সেই ভিডিওটা দেখে আসি। সাবেক আইজিপি জনাব বেনজির এখনও মানুষের আগ্রহের জায়গায় আছে। এ কারণেই তাকে নিয়ে যখনই কোনো খবর আসে, আমি দেখেছি সেটা নিয়ে মানুষ আগ্রহ নিয়ে দেখে, সেটাতে রিয়্যাক্ট করে, মন্তব্য করে। যেসব পত্রিকা তাদের এই নিউজগুলো দেয়, সেগুলোর ফেসবুকে আমি ঢুকে দেখেছি মানুষ কথা বলছে এবং তীব্র ক্ষোভ, ঘৃণা, আই রিপিট, ঘৃণা উগরে দেয় এই লোকটার প্রতি। উনি সবচেয়ে খারাপ মানুষ আওয়ামী লীগের পারপাস সার্ভ করাদের মধ্যে, নট নেসেসারিলি, কিন্তু তার অ্যাটিটিউড মানুষকে এতটা খেপিয়ে রেখেছিল। যাই হোক, গতকাল রাতে আবার উনি খবর হলেন এবং একযোগে প্রত্যেকটা মিডিয়াতে তার এই খবর আসলো। টিভি চ্যানেলগুলো করেছে, অনলাইন পোর্টালগুলো করেছে, যেসব পত্রিকা পাবলিশড হবে তারাও তাদের অনলাইনে খুব দ্রুত নিউজটা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যারা বেনজিরের ব্যাপারে কোর্ট একটা আদেশ দিয়েছে। আদেশটা হচ্ছে তার সম্পত্তি ক্রয় করা এবং
তার অ্যাকাউন্ট জব্দ করা। আমি আসবো এই ব্যাপারে আলোচনায়। আগে একটা কথা একটু বলে রাখা দরকার, মানে এই পর্যন্ত জনাব বেনজিরের প্রসেস যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাই। আপনারা যারা আমাকে রেগুলারলি দেখেন, আমি তাদেরকে মানে আমি তাকে নিয়ে আমার থেকে বলেছি যে মামলা পর্যন্ত করা হয়েছে, কারণ একজন ডামি এমপি সেটা নিয়ে উচ্চবাচ্য করেছেন, দুদকে গেছেন, দুদককে মামলা করতে হয়েছে। এই তো মামলা না, মানে তারা খোঁজ খবর করবেন, মামলা তো অনেক দূরের কথা, তারা তার ব্যাপারটা কগনিজেন্সে নিয়েছেন, এই কথাটা তাদের বলতে হয়েছে, কারণ ওই ডামি এমপি যেহেতু ওখানে গেছেন সেটাকে একটু না একটু গুরুত্ব তাকে দিতেই হতো। এরপর যেটা হয় তদন্ত হবে, চলবে, এসব বলতে বলতে এটা আটকে থাকবে। আমরা নানান ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাব, কারণ একটার পর একটা ইস্যু আসছে, বাংলাদেশে আসতে থাকবে, ইস্যু তৈরি করা হবে, কিছু ইস্যু আসবে, কিছু ইস্যু সরকার নিজের হাতে তৈরি করবে, সুতরাং এটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, কোর্টের একটা রায় হলো, মানে কোর্টের রায়টাকে আমি এভাবে দেখতে চাই। কেউ কেউ বলবেন, আমি জানি আমি আওয়ামী লীগের লোকজন বলবেন, এবং যেহেতু আমি আওয়ামী লীগের লোকজনের সাথে টকশো করি, বিরাট স্বাধীন বিচার বিভাগ দেখানোর চেষ্টা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একেবারেই। তাহলে কি ঘটলো, ব্যাপারটা কেন ঘটলো, সেটা নিয়ে কি প্রবাবিলিটি থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলি। আগে একটু দেখি তার সম্পদ সম্পর্কে কি বলা হয়েছে। সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। একজন এটা করেছে খুরশিদ আলম খান, দুদক আইনজীবী, আমরা চিনি তাকে, এটা জানানো, তিনি এটা জানিয়েছেন পত্রিকাকে। খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসাবে দুদক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি, বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর জব্দের আদেশ চাওয়া হয়েছিল। আমি একটা টিভি চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত একটা রিপোর্টে দেখলাম, তার সম্পত্তির বর্ণনা দেয়া হয়েছে, তাতে ১৭ পৃষ্ঠা লেগেছে, এবং সেখানে গোপালগঞ্জেই নাকি ৬৫টা জায়গায় তার সম্পত্তি আছে, ৬৫টা জায়গায়, রিপিট, সম্পত্তি আছে, ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট, মানে একটা মানুষের ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। দু একটা প্রশ্ন আমাদের মাথায় প্রাথমিকভাবে আসবেই, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কি আছে এখন। মানে আপনি দীর্ঘ সময় পার হলো তার বিরুদ্ধে অভিযোগগুলো আসার, এবং দুদক অনুসন্ধান করবে এটা বলার পরও দীর্ঘ সময় চলে গেল, অ্যাকাউন্টগুলোতে কি আদৌ কিছু আছে? মানে না থাকার কোনো কারণ আসলে নাই, ওগুলো মোটা দাগে ফাঁকা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এটা এখন ফ্রিজ করে দিয়ে খুব আদৌ কোনো লাভ আছে বলে মনে হয় না। তাই আমাদের যে কারো মনে হতেই পারে আপনি আসলে একটা সময় দিয়েছেন, তুমি তোমার অ্যাকাউন্টটা বাবা একটু ফাঁকা করে ফেলো। তবে জমির যে দলিলের কথা বলা হচ্ছে, সম্পদের যে বিবরণ আছে, এটা সম্ভবত ট্রান্সফার্ড হয়নি, হলে এগুলো তার নামে জমি হতো না। এগুলোর তাহলে আমরা ধরে নিতে পারি যে জমি যেগুলোর কথা বলা হয়েছে সেই জমিগুলো এখনও জনাব বেনজিরের নামে আছে, কিন্তু অ্যাকাউন্টগুলোতে টাকা খুব বেশি আছে আদতে তা না। যদিও তারা যদি চায় আসলে এটাও তদন্ত করা খুব ভালোভাবেই সম্ভব। ব্যাংকগুলো স্টেটমেন্ট পাওয়া যায়, আপনি আপনার বহু কোটি টাকা যদি এখান থেকে সরিয়ে নেন, এগুলো আসলে ব্যাংকের কাছে হিসাব আছে, ওই তারিখের আগে কত ছিল, কবে তুলেছেন, দীর্ঘদিনের স্টেটমেন্ট যদি আপনি নেন, আপনি ক্লিয়ারলি দেখে ফেলবেন কি পরিমাণ টাকা ওখানে ছিল এবং কবে এটা উত্তোলন করা হয়েছে। সুতরাং এসব টাকা আপনি যদি সহি নিয়তে তদন্ত করতে চান, সেই তদন্ত করার ডকুমেন্ট আছে। কিন্তু ওই যে বললাম, টাকা তো আটকে গেল না, উনি ওনার টাকা সুবিধা মতো সরিয়ে নিলেন, এই টাকা উনি এবার ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায়, তার প্রভাব, তার উপরে যে চাপ তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। যাই হোক, আদেশটা বা এই ঘটনাটা কেন ঘটলো আমরা আপনাদের কাছে আমি জানতে চাইছি, আপনাদের অপিনিয়ন আমি খুব সিরিয়াসলি দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আপনারা একটু মন্তব্যও জানাবেন যে আপনারা আসলে কি মনে করছেন। মানে প্রথম কথাটা হচ্ছে, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন এই আলাপ আমরা নেই না, একেবারেই নেই না। বাংলাদেশে বিচার বিভাগ বলে কিছু নাই। এটা আসলে
একটা টোটালিটারিয়ান স্টেটে যেটা হয়, প্রশাসনের মধ্যে সব কিছু বিলীন হয়ে যায়, সব কিছু বিলীন হয়ে গেছে। এর মধ্যে নানান রকম উইং, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, বাজে কথা। ইভেন আই রিপিট, আই টল্ড ইট রিপিটেডলি ইন মাই ভিডিওস, আপনারা আবারও চেক করে নেবেন, বাংলাদেশের আর্টিকেল 116 এই কনস্টিটিউশনে থাকতে পারে না। এটা আমাদের আর্টিকেল 22-র সাথে সরাসরি কনফ্লিক্ট করে, কারণ ওখানে সরকারের নিয়ন্ত্রণের কথা সরাসরি বলা আছে রাষ্ট্রপতির নামে। যদিও এটা আমরা জানি রাষ্ট্রপতি আর্টিকেল 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সব কিছু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করবে। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নিম্ন আদালতের ওপরে একেবারে সাংবিধানিকভাবে আছে, ফুল স্টপ। এটা নিয়ে যে যা বলুন, আমরা আসলে এগুলো এন্ডোর্স করি না। ফলে নিম্ন আদালত যখন একটা রায় দিয়েছে এবং যারা বেনজিরের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে রায় দিয়েছে, আমাদের এটা বুঝতে হবে এই রায়টা হওয়াটা সরকারের খুব উঁচু পর্যায় থেকে চাওয়া হয়েছে, এটুকু আমরা মানতে পারি। দুটো কারণ এটা হতে পারে যে প্রাথমিকভাবে হ্যাঁ আমি কিন্তু ওর বিরুদ্ধে এসব ক্রোক করতে বলছি, এগুলো আটকে রাখতে বলছি। কেন আটকে রাখতে বলছি? তার তদন্ত শুরু হলে তিনি যাতে ট্রান্সফার করে ফেলতে না পারেন, ইত্যাদি ইত্যাদি কারণে। ফলে একটা পারসেপশন দেখানো যাবে, পারসেপশন দেয়া যাবে যে দেখো আমরা কিন্তু বেনজিরের বিচার করছি, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমরা বিচার করছি। আমরা জানি এইসব ক্রোক করা, এরপর তদন্ত করা, তদন্ত করে বলা যাবে না না সব ঠিক আছে, এগুলো ওনার পৈতৃক সম্পত্তি, শ্বশুর দিয়েছে, ওটা দিয়েছে, উপহার পেয়েছেন, ছাড়টার দিয়ে দেওয়া যাবে, এটা বিষয় না। কিন্তু এটা করে এক ধরনের বিচারিক প্রক্রিয়া আমি চালু করেছি কারো বিরুদ্ধে, এই পারসেপশন দেওয়া যাবে, এই আই ওয়াশ দেওয়া যাবে। প্রশ্ন কেউ সাথে সাথেই করবেন কেন সরকার এটা করছে, সে জায়গায় পরে আসছে। কিন্তু এই যে আপনি এই রায়টা দিলেন, এটা নিয়ে আবার উচ্চ আদালতে যাওয়া যাবে হতে পারে, এই রায় আবার প্রাথমিকভাবে যে রায় আছে সেটা আবার স্থগিত হয়ে যেতে পারে। সুতরাং এটাই যে যথেষ্ট নিশ্চিত রায়, নট নেসেসারিলি। আবার ওপরে গিয়েও সেটা বহাল থাকতে পারে। বহাল যদি থাকে তাহলে আমরা বুঝবো যে চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্তত তদন্ত খেলাটা চলুক, অথবা তারকে কি সত্যিকার অর্থেই তদন্ত করা হবে। তাহলে দুটো প্রবাবিলিটি, এটা একটা খেলা অথবা এটা সত্যি সত্যি তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাও হতে পারে। প্রথমত হচ্ছে খেলাটা কেন হয়। আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করব সরকারের ওপরে চাপ তৈরি হচ্ছে, বিশেষ করে যে জেনারেল আজিজের ওপরে যেটা হলো করাপশন নিয়ে কথাবার্তা হলো, এবং যারা বেনজির অলরেডি আমেরিকার স্যাংশন খাওয়া ম্যাগনিটস্কি অ্যাক্টে, যদিও সেটা দুর্নীতির জন্য না, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। তিনি যখন র্যাবে ছিলেন তখন বিভৎস মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সময় বিভৎস ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সব চুরি বাটপাড়ির চাইতে, ডাকাতির চাইতে ওই লঙ্ঘনগুলো আরও অনেক 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 বড় অপরাধ। প্রতিটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমাদের স্টেটের স্ট্রাকচারকে ভেঙে দেয়, স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে। যাই হোক, তো আপনি একটা বিচারের পারসেপশন দেখাচ্ছেন, যেহেতু তিনি যথেষ্ট কথাবার্তা হয়ে গেছে, এটা হয়তো সরকারের কেউ চায় নাই কিন্তু বেরিয়ে গেছে। ওই যে বলেছিলাম যে দুটো বড় মাফিয়া গ্রুপের মধ্যে যখন লেগে যায় পরস্পরের বিরুদ্ধে, তখন প্রচুর ঘটনা ঘটে। যেহেতু বেরিয়ে হয়ে গেছে, আপনি একটু এই ইলিউশন তৈরি করছেন হ্যাঁ দুদকে যাওয়া হয়েছে, এবং যারা ওখানে একজন যে ডামি এমপি গেলেন তিনি যেহেতু চলেই গেছেন, তাই এটাকে না পেরে একটু আগানো তো দরকার আছে। তথাকথিত একজন আইন প্রণেতা এটার ব্যাপারে হিসাব চাইছেন, বিচার চাইছেন, তাহলে একটু চললো এবং এরপর এটা আবার থেমে যাবে। আবার আরেকটা ব্যাপার হতে পারে, এটাও আমরা উড়িয়ে দেব না এখন, হতে পারে সরকার সত্যিকার অর্থেই চাইছে এই ভদ্রলোককে সাইজ করে ফেলতে। তাহলে কালের কণ্ঠে যে রিপোর্ট এসেছিল সেটা প্ল্যান্ড, তারপর সেই ডামি এমপি গিয়ে শোরগোল করে এসছেন দুদককে নিয়ে, বাইরে বলছেন এটাও প্ল্যান্ড, এবং সেটার ভিত্তিতে এই যাবতীয় সব কিছু হওয়া এবং রায়, এবং পরবর্তীতে যদি তাই হয়ে থাকে তাহলে এটা হতে পারে যে ইনভেস্টিগেশন উনি এগুলো করেছেন, আসলে এতে কোনো সন্দেহের কিছু নাই। উনি একবার ব্যাখ্যা দিতে এসেছিলেন, সেটা নিয়েও ভিডিও করেছি, অত্যন্ত নভিস, কি মারাত্মক
মারাত্মক অ্যারোগেন্স, কি মারাত্মক সো কল্ড কনফিডেন্স দেখাতেন এই লোক। শেক করছেন, ফাম্বল করছেন, দেখেছি তো ওনার ব্যাখ্যাটা কি, মানে অসংখ্য অসংখ্য সম্পত্তি, বেসুমার টাকা পয়সা পাওয়া যাবে আমরা জানি। সুতরাং তাকে ধরতে যাওয়া কোনো ব্যাপার না, এবং এগুলো সরকার দীর্ঘদিন থেকে জানে। যাই হোক, তাকে ধরতে চাইতে পারে এবং একটা আইনি প্রসেসে ফেলে তাকে ধরে ফেলতে পারে। তাহলে যদি সত্যি সত্যি সেটা করে, সেটা কেন? তাকে তেমন কিছু করবে না, এটা নিয়ে আমার আর্গুমেন্ট ছিল, বেনজিরদেরকে যদি আপনি আসলে শাস্তি দেন, তাহলে আপনার হয়ে লাঠিয়ালি আসলে খুব বেশি মানুষ করতে রাজি হবে না। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারপাস সার্ভ করেছেন গভর্নমেন্টের। 14 সালের নির্বাচনের আগে ঢাকার পুলিশ কমিশনার, 18 নির্বাচনের আগে ডিজি র্যাব ছিলেন, এরপর তো আইজিপি হয়েছেন, সব গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন, এবং অত্যন্ত ভয়ঙ্কর নোংরা অ্যাটিটিউড নিয়ে উনি মানুষের সামনে আসতেন, মানুষকে মানুষ মনে করতেন না, এবং যা তা অ্যাটিটিউড দেখিয়ে পারপাস সার্ভ করেছেন। সো এইরকম একজন মানুষকে যদি আপনি ব্যবস্থা নেন, তাহলে আপনার হয়ে লাঠিয়ালগিরি কে করবে? সবচেয়ে বেশি সার্ভ করা মানুষদের একজন, এবং ওনার বাড়ি গোপালগঞ্জ। তাহলে কে আসলে এটা নিয়ে ফাইনালি করতে আসবে? এটা ছিল আমার আর্গুমেন্ট। সে কারণে তাকে আসলে এটা করা হবে না। কিন্তু যদি করা হয়ে থাকে, যদি সত্যি সত্যি তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা, এখন তদন্তের জন্য ফ্রিজ চাইলো, তারপর তদন্ত হবে, চার্জশিট যদি হয়, বিচারিক প্রক্রিয়া যদি সরি হয়, এবং উনি যদি গ্রেফতারও হয়ে যান, তাহলে আমরা বুঝবো যে না, বেনজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, মারাত্মকভাবে কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, সিরিয়াস কোনো রেড লাইন ক্রস করেছেন, যে রেড লাইন ক্রস করাটা তার জীবনে এই দুর্গতি তৈরি করেছে। নিশ্চিতভাবে আপনি আপনার সার্ভ করা মানুষকে, একটা মাফিয়াতন্ত্রে এটা হয় যে আপনাকে সার্ভ করে, যে আপনার লোক, তাকে আপনি রক্ষা করেন, রক্ষা করা হয়েছে। যেন বেনজিরকে কিন্তু করা হয়নি, মানে স্যাংশনের পর তাকে বাদ দেওয়া হয়নি, এমনকি তাকে জাতিসংঘের একটা প্রোগ্রামের নামে আমেরিকায় নেওয়া হয়েছিল। ওটা জাতিসংঘের প্রোগ্রাম ছিল বলেই, ওখানে বিভিন্ন দেশের পুলিশ অফিস চিফরা ছিল বলে তাকে ভিসা দেওয়া হয়েছে, দিতে হয়েছে। উনি আমেরিকায় গিয়ে খুব ঘুরে টুরে এসেছিলেন, খুব হামবড়া দেখানো হয়েছিল। ইভেন এখন যিনি আইজিপি আছেন, তিনি আগে স্যাংশন পেয়েছিলেন, কিন্তু ওনাকে আইজিপি করা হয়েছে। শুধু সেটা না, তাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে। সুতরাং আপনি আসলে, মাফিয়াতন্ত্রে এটা হয়, আপনি আসলে আপনার বিশ্বস্ত মানুষজনকে ফেলে দেন না। কিন্তু ওনাকে যদি সত্যিকার অর্থে ফেলে দেওয়া হয়, সাইজ করা হয়, তাহলে আমরা বুঝবো উনি মারাত্মক কোনো রেড লাইন ক্রস করেছেন। আমরা সামনের সময় অপেক্ষা করব এবং দেখব তার জীবনে কি ঘটে, তাহলে আসলে আমরা বুঝবো। কারণ রেড লাইন ক্রস না করলে এই রকম ঘটনা ঘটার কথা তার জীবনে ছিল না। যাই হোক, যারা আওয়ামী লীগের হয়ে যা তা করবেন, তাদের প্রতি আমার মনে হয় বেনজিরকে দেখে একটা জিনিস শেখার আছে। সেটা হচ্ছে, কাজ করেন, 2 নম্বরই সব তো করবেনই, অত হ্যাডাম দেখানো ভালো না। আমি বেনজিরের ক্ষেত্রে একটা জিনিস দেখছি, যে সাধারণ মানুষ তার খারাপ যা আছে, খারাপ তো সবাই করছে। এই রেজিমকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ পদে যারা আছে, প্রত্যেকে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য খারাপ কাজ করছে, কিন্তু প্রত্যেকে আসলে তার মতো এত হামবড়া, এত অ্যারোগেন্স, এত দম্ভ, কথ্য ভাষায় এত হ্যাডাম কেউ দেখাতো না। সো একটু লো প্রোফাইলে চলা, একটু মেকি বিনয়, একটু মেকি সফটনেস, অ্যাটলিস্ট চুপ থাকা, মনে হয় তাদেরকে জনগণের রোষ থেকে কিছুটা বাঁচাতে পারে। জনাব বেনজিরের ঘটনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সকল প্রশাসন এবং প্রশাসকরা যেভাবে পারতেছে বেনজিরকে আটক করার চেষ্টা করতেছে। শুধু তাই না, এদিকে আবার অনেকেই বলতেছে বেনজিরকে আটক করে তার প্রাপ্ত শাস্তি দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। এই যে বেনজিরকে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা কিংবা আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি হলো মানে ক্লিপ্টোক্লেসি। এই ক্লিপ্টোক্লেসি শব্দটির অর্থ হলো রাষ্ট্রের এমন একটা চোর গ্রুপ, চোর চক্র, জাস্ট থিপ, যারা সবাই
একে অপরের সঙ্গে গলাগলি করে, হাতে হাত ধরে জনগণের অর্থ চুরি করে এবং সেই অর্থের আবার দাপট দেখিয়ে জনগণের উল্টো ক্ষতি করে এবং জনগণকে ভয় দেখায়, ক্লিপ্টোক্রেসি। সেই আইনের অধীনে কিন্তু আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এরা রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্রীয় পদ পদবিতে থাকে, থেকে এই চুরিটা করে, জাস্ট চোর। তো যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সাম্প্রতিক সময়, এটি অবিশ্বাস্য। আজ থেকে 2-3 মাস আগে আমরা এটা কল্পনাও করতে পারতাম না যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। এবং এখন যা কিছু হচ্ছে আমরা এখনো চোখ দিয়ে দেখছি বটে, বিশ্বাস করতে পারছি না, কান দিয়ে শুনছি বটে, কিন্তু এখনো পর্যন্ত আশ্বস্ত করতে পারছি না যে আসলে এই জিনিসগুলো সম্ভব কিনা। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস, আমাদের জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করছে যে শেষ পর্যন্ত কি বেনজিরের কিছু হবে, শেষ পর্যন্ত কি আজিজের কিছু হবে, নাকি কেউ এসে তাদেরকে কোলে তুলে নেবে, মাতৃস্নেহে পিতৃস্নেহে তাদেরকে আরো নতুন করে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে যারা মুখ খুলেছিল আল্লাহ রাজার মতো তাদের জবান বন্ধ করে দেওয়া হবে। এরকম ঘটনা আদৌ ঘটবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে এবং এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারছে না আসলে এই বিচারগুলো শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হবে। কিন্তু আমি আশাবাদী, শুধু আশাবাদী না, যদি প্রকৃতির আইন সত্যিকার অর্থে চালু থাকে, যদি বায়ুমণ্ডলে বাতাস থাকে, সূর্যের কিরণ থাকে, চন্দ্রের আকর্ষণ থাকে, যে আকর্ষণে এই যে দেখেন বিশাল বন্যা হয়ে গেল, এলোমেলো হয়ে গেল সবকিছু, জোয়ারের টান থাকে, ভাটার টান থাকে, তাহলে এই বাংলাতে আজিজ আর বেনজির নয়, এরকম আজিজ এবং বেনজিরের মতো অসংখ্য আজিজ বেনজিরের বিচার হবে। আপনারা কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে, পেপার পত্রিকা আসছে কিনা বলতে পারবো না, সামাজিক মাধ্যমে আমরা দেখেছিলাম যে একটি বাহিনী প্রধান নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে যে আমেরিকা তাকে ভিসা দিচ্ছে না এবং তার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে এবং সেই ছেলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, 10 কোটি না 20 কোটি টাকা পাওয়া গিয়েছে। এটা নিয়ে আমেরিকাতে তোলপাড় তৈরি হয়েছে এবং এই কারণে আমেরিকা তাকে ভিসা দিচ্ছে না, যদিও পরবর্তীতে আবার কিছুদিন পর দেখা গেল সে আমেরিকাতে গিয়েছে। সে রাষ্ট্রীয়ভাবে যাওয়ার চেষ্টা করেছিল আমেরিকা অথবা কানাডাতে। তো সেই লোকের বিরুদ্ধে দ্বিতীয় দফাতে নিষেধাজ্ঞা আসার কথাবার্তা শোনা যাচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা শোনা যাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আজিজ যে একটা বাহিনী প্রধান, সেখানে শুধু থেমে থাকছে না, অন্য বাহিনী প্রধানের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে এবং এটা হবেই। এরপরে আরো একজন আইজি, যে একেবারে মিনমিনে স্বভাবের, দেখে মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু আর্থিক দুর্নীতিতে বেনজিরের আব্বা, তিনি আব্বা, জাস্ট ফাদার অফ বেনজির। পুলিশ বাহিনীর চৌকিদার থেকে শুরু করে সবাই জানে এবং সবাই খুব আশ্চর্য হয়ে যায় যে বেনজির যে অন্যায় করেছে তার সে তো সেই লোকটা বেশি অন্যায় করেছে, কিন্তু তার ব্যাপারে তো কেউ কোনো টুশব্দ করছে না, না পত্রিকা, না মিডিয়া, না আমেরিকা, অথচ সে তো পুরো সাবার করে দিয়েছে, পুরো পুলিশ বাহিনীকে সাবার করে দিয়েছে। তো এখন এই জিনিসগুলো সামনে চলে আসছে। বেনজির সাহেবকে যদি ধরা হয় তাহলে বেনজির সাহেবের যারা লোকজন রয়েছে তারাও তথ্য প্রমাণ সহকারে সেই মিনমিনে আইজিকেও ধরবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবং
তাকেও বিচারের আওতায় আনা হবে। এবং এটি খুব বেশি না, জাস্ট 15 দিন 1 মাসের মধ্যে দেখবেন যে এটা খুব লাইট চলে আসছে। তো একটা সরকারের অধীনে কর্মরত দুজন পুলিশ প্রধানকে যদি এই মুহূর্তে বিচারের আওতায় আনতে বাধ্য করা হয় বা আনা হয়, এবং তাদের অঢেল সহায় সম্পত্তি নিয়ে যখন রূপকথার গল্প রচিত হবে, এর কারণ হলো আলটিমেটলি 100 কোটি টাকা চুরি করলে 1000 কোটি টাকা বলা হয়, 1000 কোটি টাকা চুরি করলে 10,000 কোটি টাকা বলা হয়, এটাই স্বাভাবিক। এগুলো নিয়ে মানুষের আকাঙ্ক্ষা খুব বেশি। এরকম আরেকজন আইজির নাম যে আসছে এবং বিভিন্ন জায়গাতে ফুসফাস হচ্ছে, কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে, এবং সেই আইজির যে কুকর্মের যে দলিলগুলো, সেই দলিলগুলো ঠিক এখন এই বর্তমান যে বেনজির সাহেবের যে দলিলগুলো যেভাবে হচ্ছে, এইভাবে সেগুলোও কিন্তু যারা বেনজির পন্থী লোকজন আছে তারা সেগুলো খুঁজে খুঁজে বের করে জায়গা আমাদের সেগুলো দিয়ে দিচ্ছে। তাহলে বুঝেন যে পরিস্থিতিতে কতটা খারাপ হচ্ছে। তার সাথে সাথে ছোট ছোট বেনজির যারা রয়েছে এখনো বাহিনীতে আছে, বা অনেকে হয়তো বাহিনীর মধ্যে নেই, কেউ হয়তো এসপি হিসেবে রিটায়ার্ড করেছেন, কেউ হয়তো ডিআইজি হিসেবে রিটায়ার করেছেন, বা কেউ হয়তো এডিশনাল ডিআইজি আছেন বা ডিআইজি আছেন, কিন্তু অপকর্মের মাস্টার, কেউ বেনজির পক্ষের বিপক্ষের, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। কালে কালে লোক যেগুলো আছে, মানে গান্ধী কালে কালে, হিন্দি ভাষায় বলার চেষ্টা করছি। আমাদের দেশে তো হিন্দি এখন খুবই জনপ্রিয়, যে যখন খুব দুর্গন্ধযুক্ত হয় তখন তাকে গান্ধে বলা হয়, বা খারাপ কাজ করতে করতে আলকাতরার মতো কালো হয়ে গেছে, কালে 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 কালে। হ্যাঁ, তো এরকম কয়েকার কাল কালে কালে। আমরা যেমন কলা বলি, ওরা বলে কেলা। এইরকম কালে কালে কেলা, যারা কালো হয়ে গেছে, এরকম দুর্নীতির যারা কলা, বিসি কলা, তাদেরকে তাদের দুর্গন্ধ আলটিমেটলি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো এই যে দুর্গন্ধ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এই দুরবস্থা, এবং সেই দুরবস্থায় থেকে মুক্তির জন্য সরকারকে এখন ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে। সরকার যে দুর্নীতির বিরুদ্ধে খুব সিরিয়াস, এটা সরকারকে প্রমাণ করতে হবে। এবং বিদেশি যারা দাতা সংস্থা রয়েছে, তারা নিশ্চয়তা চাইবে সরকারের কাছে যে তোমরা যে ক্ষমতায় আসার পরে, মানে আমরা যে আবার তোমাদেরকে লোন দেবো, এগুলো নিয়ে যে আবার তোমরা নতুন করে দুর্নীতি করবে না, এই জন্য আগে এরকম চিহ্নিত যারা দুর্নীতিবাজ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। এই শর্ত আমরা একেবারে অন্য কিছু না হলেও আমরা এই কথাগুলো বলতে পারি। আমাদের গ্রামের যারা মহাজন রয়েছে, যারা সুদের উপর টাকা দেয়, তো দেখবেন যে তারা যে টাকা দেয় সাধারণত ভালো মানুষকে টাকা দেয়, কিন্তু চোরকে টাকা দেয় না, গুন্ডাকে কিন্তু কোনো মহাজন টাকা দেয় না। গুন্ডাকে ডাকাতি করে মহাজনের টাকা আনতে হয়, কিন্তু মহাজন তাকে ধার দেয় না। ধার পাওয়ার জন্য আপনার একটা সুনাম থাকতে হবে, সুখ্যাতি থাকতে হবে। এখন IMF টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে, জায়কা টাকা দিবে, এডিবি টাকা দিবে, ভারত সরকার টাকা দিবে, চীন সরকার টাকা দেবে, কিন্তু সেই টাকা নিয়ে যদি বেনজিররা খেয়ে ফেলে, তারপরে ঘেনজিররা খেয়ে ফেলে, কেনজিররা খেয়ে ফেলে, তাহলে সেই টাকা আলটিমেটলি রাষ্ট্র কিভাবে দেবে? রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে। এই জন্য রাষ্ট্র যে একটা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত আছে, এই জিনিসটা এখন সরকারকে নিজের অস্তিত্বের জন্য প্রমাণ করতে হবে। এবং সেই প্রমাণ করতে গিয়ে এই একটার পর একটা যে আলকাতরা বের হচ্ছে, একটার পর একটা যে বিসি কলা বের হচ্ছে, দুর্নীতির বিসি কলা, সেটা সামাল দেওয়া সত্যিকার আওয়ামী লীগের জন্য কঠিন একটা বিষয় হয়ে। শুধু অফলাইনে বেনজিরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তা না, এদিকে আবার প্রতিনিয়ত অনেকে বেনজিরকে আটক করার জন্য লাইভে আসতেছেন, আবার অনেকেই অনলাইনে জুমিং অ্যাপসের মাধ্যমে বেনজিরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করতেছে। তো বন্ধুরা, চলুন অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে বেনজিরকে নিয়ে কি বললেন সেটা এখন দেখে আসি। এই ভিডিওটা দেখার পরে আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী বেনজিরকে নিয়ে কি বললেন। সাবেক পুলিশ প্রধানের বিপুল পরিমাণ দুর্নীতির ফিরিস্তি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের চোখের সামনে হাজির হচ্ছে। আপনারা জানেন যে তার সম্পদের
হদিস প্রতিদিন মিলেছে, আজকেও মিলেছে, গতকালকেও মিলেছে, এবং আদালত এগুলিকে জব্দ করবার জন্য কয়েকবার পুলিশকে নির্দেশনা দিয়েছে এবং সেগুলিকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে অর্থমন্ত্রী বলেছেন যে তাদের বিচার, পুলিশ প্রধান এবং সাবেক সেনাপ্রধানের বিচার, সেনাপ্রধানের বিচার হবে সেনাবাহিনীর আন্ডারে এবং পুলিশ প্রধানের বিচার হবে স্বাভাবিক আদালতে। কিন্তু এই বিচার কি আসলেই দেখতে পাবে জনগণ? এই বিচার কি আসলে সঠিকভাবে হবে? এমন প্রশ্ন করছে জনগণের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তারেক রহমানকে দেশে এনে তার বিরুদ্ধে দেওয়া শাস্তি কার্যকর করা হবে। কিভাবে এবং এটি কতটা সম্ভব হবে বলে মনে করেন আমাদের আলোচকরা, সেটি নিয়ে কথা বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের আলোচকরা আনোয়ারুল আজিম আনার, আমাদের বর্তমান সংসদ সদস্য, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে আমরা শুনেছি বা জানছি, দুই দেশের পুলিশরা বলছে এবং যারা তদন্ত করছে বিষয়টি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে ভয়ঙ্কর নৃশংসভাবে তাকে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে তার লাশ কোথায়? এতদিন পার হয়ে গেল, কেন এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি দৃশ্যটা দেখবার জন্য যে কি হয়েছে তার সাথে? কেন এত প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কথা আমরা শুনছি কিন্তু লাশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না? এই নিয়েও কথা বলবো। আছেন একে ফাইয়াজুল হক রাজু, তিনি আওয়ামী লীগ নেতা। আছেন ব্যারিস্টার জিল্লুর রহমান, তিনি আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। আছেন ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি আইনজীবী ও রাজনীতিবিদ। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 3টি বিষয়ে আপনার মতামত জানতে চাই। 3টি বা 4টি বিষয় এখানে উল্লেখ করেছি। আপনি একটু দয়া করে একে একে আপনার মতামতটা বলবেন। আসলে কি হচ্ছে আমাদের দেশের এই দুর্নীতি? সাবেক পুলিশ কমিশনার, সাবেক পুলিশ প্রধান, বর্তমান পুলিশ প্রধান, সাবেক সেনা প্রধান, সবার উপরে দুর্নীতি এবং নিষেধাজ্ঞা। আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে 3টি বিষয় খুব আলোচিত হচ্ছে এবং একটা মানুষ খুব আগ্রহ নিচ্ছে। যেমনটি আপনি বলেছেন, এই বেনজিরের দুর্নীতির কাহিনী, আজিজ সাহেবের দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের কাহিনী এবং এই আনার হত্যাকাণ্ড। তো এই ধরনের মানুষ যারা এই দুর্নীতি করতে পারে, সীমাহীন দুর্নীতি করতে পারে, সীমাহীনভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারে এবং নিজেদের শপথ ভঙ্গ করে, নিজেদের প্রশিক্ষণ ভঙ্গ করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিধি বিধান ভঙ্গ করে, মোরালিটি ভঙ্গ করে তারা যা করেছে এটা কোনো নজির নাই। একজন পুলিশ প্রধান তার পুরো চাকরি জীবনের যার বেতন হওয়ার কথা 2 কোটির একটু কম, সে কিভাবে 1000 কোটি টাকার মালিক হয়, কিভাবে এরকম সম্পত্তি করতে পারে? এটা একটা অসম্ভব ব্যাপার। সেই অসম্ভব ব্যাপারকে তিনি সম্ভব করেছেন। যেখানে আপনি জানেন যে সরকারি কর্মকর্তাদের একটা এসিআর মেনটেন করা হয়, যে সে যদি তার চাকরি জীবনে কোনো অনৈতিকতা করে, কোনো নারী ঘটিত কোনো ব্যাপার থাকে, সে তার বিরুদ্ধে দেশপ্রেম আছে কিনা, ইন্টিগ্রিটি আছে কিনা, এবং প্রফেশনালিজম তার কোন লেভেলের, সেইগুলো দেখে তাদেরকে প্রমোশন দেওয়া। কিন্তু এই ধরনের লোক কেন প্রমোশন পেতে পারে, কিভাবে পেতে পারে, কিভাবে এখানে আসতে পারে, সেই জায়গাটায় রাজনীতি এবং শাসনতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। যে আপনি জানেন যে আজিজ সাহেবকে যে স্যাংশন দেওয়া হয়েছে সেইটার সেকশনটা হলো 703 এই 703 সি যেটা, সেইটার সাবটাইটেলে আছে অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। তো অ্যান্টি ক্লেপ্টোক্রেসি তো জানেন যে ক্লেপ্টোক্রেসির অর্থ হলো যে চোরদের কর্তৃক শাসন। তাহলে তো বন্ধুরা, বেনজিরকে নিয়ে এতগুলো মানুষের কথা, এতগুলো মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের খাটাখাটনি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বেনজিরকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, বেনজিরকে নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরবো। বেনজিরকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।